বেগ, ইংলিশ যদি বলি ড্রিফট ভেলোসিটি। সবাই খুব ভালো করে মনোযোগ দেবে। অনলি 1 আওয়ারের ক্লাস, 1 ঘন্টার ক্লাস। সবাই মনোযোগ দাও, সময় বুঝতে পারবে না, খুব দ্রুত টাইমটা পাস করবে। তো তারণ বেগ বা ড্রিফট ভেলোসিটি কি? তো তার আগে তোমাদেরকে একটু বলি, তোমরা তো সবাই জানো, আমি একটু জুম করে দেখাচ্ছি। এটা একটা তার। তো তারের মধ্যে তোমরা জানো অনেক মুক্ত ইলেকট্রন থাকে। আমি যদি তারের ভিতর থেকে, একটা তার অসংখ্য পরমাণু দ্বারা গঠিত, কোনো একটা পদার্থ অণু দ্বারা গঠিত, অনুপরমাণু দ্বারা গঠিত। এখান থেকে আমি যদি একটা পরমাণুকে বের করে নিই, কথার কথা আর কি, তাহলে এই পরমাণুকে আমি জুম করে দেখাই, তোমরা জানো এটা নিউক্লিয়াস। এর চারিপাশে কিন্তু কক্ষপথে, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো কিন্তু নিউক্লিয়াসকে কেন্দ্র করে রিভলভিং করছে, ঘুরছে। তো তোমরা আমাকে একটা তথ্য বলো, তোমরা সবাই জানো নিউক্লিয়াস কি দ্বারা গঠিত? আমরা সবাই জানি নিউক্লিয়াস হচ্ছে প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। আর কক্ষপথে কারা থাকে? ইলেকট্রন থাকে। কক্ষপথগুলোর মধ্যে এটা হচ্ছে প্রথম কক্ষপথ, সবচেয়ে ক্লোজেস্ট অরবিট অফ নিউক্লিয়াস। এটা একটু দূরে, এটা আর একটু দূরে। এটাকে আমরা অনেক ক্ষেত্রে, যদি এটি লাস্ট কক্ষপথ হয়, সর্বশেষ কক্ষপথকে আমরা বলি বহিস্থ কক্ষপথ। তো এই আউটার সেল যেটাকে আমরা বলতেছি, এই আউটার সেলে যে ইলেকট্রনগুলো আছে, তারা এই নিউক্লিয়াসে যে প্রোটন আছে, সেই প্রোটনের চার্জ পজিটিভ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ। এদের মধ্যে একটা ইলেকট্রিক ফোর্স ক্রিয়া করে, এটাকে আমরা বলি, এদের মধ্যে একটা তড়িৎ বল ক্রিয়া করে, কুলম্বীয় ফোর্স ক্রিয়া করে। যার কারণে এই কুলম্বীয় বলের কারণে এই একটা ইলেকট্রন একটা কেন্দ্রের দিকে, তোমরা জানো ঘুরতে গেলে কেন্দ্র বরাবর একটা বল লাগে, সে বলকে আমরা বলি, বস্তুর গতিপথের সাথে লম্বভাবে বল লাগে, আর গতিপথ যেহেতু স্পর্শক বরাবর, তাই যে কেন্দ্র বরাবর একটা বল লাগে, এই বলটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। তাহলে নিউক্লিয়াসের আকর্ষণের কারণেই কিন্তু ইলেকট্রন তার স্তরের পাশে ঘুরে, কারণ নিউক্লিয়াসের আকর্ষণ ইলেকট্রনকে কেন্দ্রমুখী বলের যোগান দেয়। এখন তোমরা জানো এই ইলেকট্রন যত কাছে, মানে নিউক্লিয়াসের যত কাছের কক্ষপথ হবে, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে তত দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। কিন্তু দূরের ইলেকট্রনগুলো দূরত্বের কারণে, তোমরা জানো কুলম্বীয় ফোর্স দূরত্ব বেড়ে গেলে কমে যায়, যার কারণে কিন্তু ইলেকট্রনগুলো এই বহিস্থ কক্ষপথের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ কমে যায়। ফলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে তথা পরমাণুর সাথে লুজলি বাউন্ডেড থাকে, অতটা দৃঢ়ভাবে না, দুর্বলভাবে যুক্ত থাকে। এখন বহিস্থ কিছু শক্তি প্রয়োগ করলে, অথবা তাপ দিলে, অথবা চাপ দিলে, অথবা অন্য কোনো যদি আমরা প্রক্রিয়ায় যদি এটাকে স্টিমুলেট করতে পারি এই পরমাণুকে, তাহলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে পরমাণুগুলোর বহিস্থ কক্ষপথে ইলেকট্রনগুলো মুক্ত হয়ে গেছে। বিশেষ করে ধাতব পরমাণু হলে এটা বেশি হয়। তো ইলেকট্রনগুলো মুক্ত হয়ে যায়। এই ইলেকট্রনগুলোকে, এই ইলেকট্রনটা যখন মুক্ত হবে, এটা আগে ছিল হচ্ছে পরমাণুর ইলেকট্রন। এখন কবি বাংলাদেশের মানুষ, কিন্তু সে যখন নোবেল পেয়েছে তখন সে আর বাংলাদেশের মানুষ থাকেনি, তখন সে পুরা বিশ্বের মানুষ হয়ে গেছে, তখন সে পুরা বিশ্বের কবি হয়ে গেছে, বিশ্বকবি হয়ে গেছে। ঠিক একইভাবে এই ইলেকট্রনটা কিন্তু এই পরমাণুর জন্য ছিল। তোমরা একটু দেখার চেষ্টা করো, ভালো করে বোঝার চেষ্টা করবে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তো যেটা বলছিলাম আর কি, যে এই ইলেকট্রনটা এই পরমাণুর ছিল, কিন্তু এ যখন এখান থেকে মুক্ত হয়ে যাবে, তখন আর এই পরমাণুর অধীনে থাকবে না, তখন পুরা পদার্থের মধ্যে সে বিচরণ করতে পারে। এই ধরনের ইলেকট্রনকে আমরা বলি মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন পদার্থের মধ্যে দিয়ে চলাচল করতে পারে। আর ইলেকট্রন চলাচল করলে তোমরা জানো ইলেকট্রনের ভিতর, ইলেকট্রনের একটা ইমবিডেড প্রপার্টিজ আছে। ইলেকট্রনের ভিতরে তোমার একদম কি বলবো, এটা জন্মগত ইনহেরেন্টলি সহজাতভাবে এর ভিতরে চার্জ রয়ে গেছে। যেমন একটা গোলাপের ভিতর তার সুবাস ইনহেরেন্টলি থেকে গেছে, তুমি গোলাপকে তার সুবাস থেকে পৃথক করতে পারবে না, যদিও প্যারা সম্ভব। এটা আমি জাস্ট উদাহরণের জন্য বললাম, এক্সট্র্যাক্ট করা যায় গন্ধকে, আমি সেই এক্সট্রাকশানে যাব না। আপাতত আমরা ধরে নিছি এই ইলেকট্রনের ভিতরে চার্জ আছে, সেই চার্জের মানটা কত? 1.6 গুণন 10⁻19 মান, আর যদি চিহ্ন দ্বারা বোঝায় প্রকৃতি। তো এই ইলেকট্রনটা যখন মুভ করে তখন চার্জটাও তার সাথে মুভ করে। আর তোমাকে আমি কতদিনই বলছি যে চার্জের প্রবাহই হচ্ছে তড়িৎ প্রবাহ। কিন্তু চার্জ প্রবাহের ক্ষেত্রে যেহেতু দুই ধরনের চার্জ আমরা পাই, একটা হচ্ছে পজিটিভ চার্জ যেটা প্রোটন বহন করে, আর একটা নেগেটিভ চার্জ যেটা ইলেকট্রন বহন করে। কিন্তু প্রোটন নিউক্লিয়াসের ভিতরে আবদ্ধ থাকার কারণে প্রোটন কখনো চলাচল করতে পারে না, তাই প্রকৃতপক্ষে যে চলাচল করে সেটা হচ্ছে ইলেকট্রন।
তাই তড়িৎ প্রবাহ বলতে আমরা যে জিনিসটা বুঝবো ইলেকট্রনের প্রবাহ। আরও যদি স্পেসিফিকলি বলি, সব ইলেকট্রন নয়, কক্ষপথের ইলেকট্রন নয়, কক্ষপথ থেকে যে সকল ইলেকট্রন বের হয়ে আসছে, অর্থাৎ যাদেরকে আমরা বলতেছি মুক্ত ইলেকট্রন তথা ফ্রি ইলেকট্রন। তাই আমরা এখন থেকে নেক্সট টাইম একটা জিনিস মাথায় রাখবো যে হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ফ্লো বা হোয়াট ইজ ইলেকট্রিসিটি। তাহলে তড়িৎ প্রবাহ কী জিনিস বা ইলেকট্রিক ফ্লো কী জিনিস, তোমরা বলবে তড়িৎ প্রবাহ মানে মুক্ত ইলেকট্রনের প্রবাহ। এখন এখানে কথা আছে, তোমরা এই জায়গায় একটু ভালোভাবে একটু লক্ষ্য করার চেষ্টা করো। চার্জ, দেখো তড়িৎ প্রবাহ মানে চার্জের প্রবাহ, চার্জ বহন করছে ইলেকট্রন, তাই ইলেকট্রনের মাধ্যমে যেহেতু চার্জ বাহিত হয়, তাই আমরা তড়িৎ প্রবাহ বলতে বোঝাচ্ছি ইলেকট্রনের প্রবাহ। এখন তোমরা একটু জানো এই জিনিসটা যে আমরা চার্জ ইকাল টু একটা তথ্য সবাই জানি, চার্জ মানে পানি। আমরা এই জিনিসটা তোমাদেরকে বুঝাইছিলাম এবং আরেকটা জিনিস বুঝাইছিলাম যে বিভব মানে উচ্চতা। এখন আমাকে একটা তথ্য তোমরা এখানে বুঝা বলবে সবাই, বলো তো পানি যদি দুইটা পাত্র পাশাপাশি থাকে, তাহলে পানি যেমন কোন পাত্রে পানি কত আছে এটা ফ্যাক্ট না, তেমন এটা এ পাত্র এটা বি পাত্র, হয়তো বা বি পাত্রেই পানির পরিমাণ বেশি এর চাইতে, কিন্তু আমি যদি এদেরকে যুক্ত করে দিই তাহলে পানি কিন্তু এ থেকে বিতে ফ্লো করবে। তোমরা জানো পানির প্রবাহ পানির পরিমাণের উপর নয় বরং উচ্চতার উপর নির্ভর করে। যার উচ্চতা বেশি সেখান থেকে ওই যে হায়ার লেভেল থেকে পানিটা লোয়ার লেভেলের দিকে, লো লেভেলের দিকে ধাবিত হয়। এই যে এটাকে লেভেল বলতেছি। কতক্ষণ ধাবিত হবে? স্বতঃস্ফূর্তভাবে ধাবিত হয়, যতক্ষণ পর্যন্ত দুইজনের লেভেল সমান না হয়। এর লেভেল কমে যাবে, এর লেভেল বাড়বে, তখন ফ্লোয়িংসটা থেমে যাবে। ঠিক একইভাবে তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে পরিবাহীর ভিতর দিয়েও চার্জ এক স্থান থেকে অন্য স্থানে যাবে, কিন্তু এটা এমনিতেই যাবে না, এটা তখনই যাবে। পানির প্রবাহ এমনি হয় না, স্বতঃস্ফূর্ত হবে। যখন পানির উচ্চতার পার্থক্য থাকে তখনই কেবলমাত্র পানির প্রবাহ হয় স্বতঃস্ফূর্তভাবে। ঠিক একইভাবে চার্জও পরিবাহীর ভিতর, তাহলে প্রচুর মুক্ত ইলেকট্রন আছে, তাহলে এই যে এটা আমার কাছে একটা পরিবাহী দেখতে পাচ্ছ, তাহলে এর ভিতর প্রত্যেকটা পরিবাহীর ভিতরে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন আছে। তো মুক্ত ইলেকট্রন থাকলেই বায়ু আছে, এই আমার রোমে বায়ু আছে, বায়ু থাকলেই বায়ুর প্রবাহ হয় না। বায়ুর প্রবাহ হতে হলে চাপের পার্থক্য লাগে। ঠিক একইভাবে তখন বায়ু হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে যায়। একইভাবে তো পরিবাহের মধ্যে প্রচুর মুক্ত ইলেকট্রন আছে, মুক্ত ইলেকট্রন থাকলেই তড়িৎ প্রবাহিত হয় না। তড়িৎ প্রবাহিত হওয়ার জন্যে যে জিনিসটার প্রয়োজন হয় সেটা হচ্ছে বিভব পার্থক্য। এখন এটা একটা পরিবাহী, এই পরিবাহীর ভিতরে যদি বিভব পার্থক্য থাকে, ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে আমি এগুলোকে মুক্ত ইলেকট্রন বোঝাইছি, এর ভিতরে চার্জ আছে, মুক্ত ইলেকট্রন বোঝাচ্ছি। তাহলে যদি এটা হাই ভোল্টেজ হয়, এটাকে যদি হাই ভোল্টেজ বলি, আর ভোল্টেজ, আর এই সাইডটাকে যদি আমি লো ভোল্টেজ বলি, তাহলে তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার নাও। তাহলে তড়িৎ সবসময় তড়িৎ প্রবাহিত হয় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে। এখন এখানে কথা আছে, কিন্তু তোমরা পড়েছিলে তড়িৎ বিশ্লেষণ, কিন্তু ইলেকট্রন ফ্লো করে, ভালো করে দেখো, কারেন্ট ফ্লো করে এই দিকে, কিন্তু ইলেকট্রন ফ্লো করে কিন্তু তার উল্টা দিকে। এখন তোমাদেরকে এই হাই ভোল্টেজ আর লো ভোল্টেজ এটা কীভাবে পাবো? এই যে এখানে আমরা একটা ব্যাটারি যদি যুক্ত করে দিই, এটা ব্যাটারি যদি যুক্ত করে, তোমরা জানো ব্যাটারির এই বড় টার্মিনাল মানে এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। তো পজিটিভ কিসের ভিত্তিতে? এটা ভোল্টেজের ভিত্তিতে। পজিটিভ মানে সে বড়, নেগেটিভ মানে ছোট, এটা হাই এটা লো। তাহলে কারেন্ট হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যাবে, কিন্তু ইলেকট্রন যদি বলি তাহলে ইলেকট্রন কিন্তু লো ভোল্টেজ থেকে, এই যে ইলেকট্রন লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে ফ্লো করবে। তো আলটিমেটলি তোমাদেরকে এখানে একটু আমি বলি, এটা নিয়ে আমাদের একটা প্রবলেম আছে। দেখো তোমাদেরকে একটু বলি, তড়িৎ প্রবাহের দুটো দিক আছে, একটা হচ্ছে প্রকৃত দিক আর একটা প্রচলিত দিক। তোমরা একটু কথাটা আগে একটু শুনে নিবে আর কি। তড়িৎ প্রবাহের প্রকৃত দিক, তড়িৎ প্রবাহের প্রকৃত দিক, তো কথা আগে শুনতে হবে কিন্তু। প্রকৃত দিক, রিয়েল ডিরেকশন। তাহলে তড়িৎ প্রবাহিত হয় কার দ্বারা? ইলেকট্রনের দ্বারা। আবার বলছি, তড়িৎ প্রবাহিত হয় কার দ্বারা? তড়িৎ প্রবাহ মানে চার্জের প্রবাহ, কিন্তু এই চার্জকে বহন করে ইলেকট্রন, তাহলে চার্জ বাহক কণা হচ্ছে ইলেকট্রন। তাহলে তড়িৎ প্রবাহিত হয় ইলেকট্রনের দ্বারা। ইলেকট্রন কোথায় থেকে কোথায় যায়? ইলেকট্রন যায় লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে। তাহলে হিসাবে ইলেকট্রন প্রবাহের দিকটাই তড়িৎ প্রবাহের দিক হওয়া উচিত, কারণ চার্জ তো আসলে এই দিকে ফ্লো করছে, এই ডিরেকশনে। তাই আলটিমেটলি তড়িৎ প্রবাহের প্রকৃত দিক আমরা অবশ্যই বলবো ইলেকট্রন প্রবাহের দিক। ইলেকট্রন প্রবাহের দিক, ইলেকট্রন প্রবাহের দিক, কথাটা একটু শুনতে থাকবে আর কি। ইলেকট্রন প্রবাহের দিক। এখন একটা জিনিস একটু লক্ষ্য করো, ইলেকট্রন প্রবাহের দিক কোথায়? অর্থাৎ নিম্ন বিভব হতে উচ্চ বিভবের দিকে, নিম্ন বিভব হতে
উচ্চ বিভবের দিকে, উচ্চ বিভবের দিকে। এখন এখানে একটা প্রবলেম ঘটে গেছে, কিন্তু আমরা তো এতকাল পড়ে আসছি, বন্ধ করো বন্ধ করো বন্ধ করো, যাও যাও। এখন আমরা যে জিনিসটা এতকাল পড়ে আসছি সেটা হচ্ছে কি পড়ে আসছি বলতো, যে কারেন্ট ফ্লো করে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। আসলে এটা আমাদের তড়িৎ প্রবাহের আমরা যে দিকটা ধরছি এটাকে আমরা বলি প্রচলিত দিক, কনভেনশনাল ডিরেকশন, আর একটা হচ্ছে রিয়েল ডিরেকশন, প্রচলিত দিক। এখন প্রচলিত দিকটা হচ্ছে উচ্চ বিভব হতে বিভব টু নিম্ন বিভব। এখন কোশ্চেনটা যেখানে ভালো করে বোঝো, এই যে পরীক্ষার প্রথম প্রশ্ন আসবে যেটা, এটা কেন এটা হলো, এই দুটার মধ্যে পার্থক্য কেন হলো, তোমার একটু বলি। আমরা যখন কারেন্ট আবিষ্কার করেছি তখন সবার আগে প্রোটন আবিষ্কার হয়েছে। তারপরে আমরা যে জিনিসটা, বিজ্ঞানীরা একটা জিনিস ধারণা করে নিছে, একটু ভালো করে শোনার চেষ্টা করো, যে বিজ্ঞানীরা চ্যাডউইক প্রোটন আবিষ্কার করছে, তারপরে তোমার জে থমসন ইলেকট্রন আবিষ্কার করে। প্রবাবলি এরকম কোনো একটা ব্যাপার হয়তো বা ঘটছে, বিজ্ঞানীরা প্রথম দিকে ধরে নিছে যে তড়িৎ প্রবাহিত হয় কেবলমাত্র ধনাত্মক চার্জ দ্বারা। তারা আসলে তড়িৎ প্রবাহ বলতে তারা যে জিনিসটা বুঝতো সেটা হচ্ছে ধনাত্মক চার্জের প্রবাহ। যেহেতু ধনাত্মক চার্জ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, তাই তারা ধরে নিছে তড়িৎ প্রবাহের প্রচলিত দিক উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এখন এইটা ধরার ফলে কিন্তু পরবর্তীকালে দেখুন ইলেকট্রন আবিষ্কার হয়েছে, তখন বিজ্ঞানীরা এক্সপেরিমেন্ট করে যেটা দেখছে যে না, তড়িৎ আসলে ইলেকট্রনের দ্বারা প্রবাহিত হয়। তো তখন তারা কিন্তু আলটিমেটলি এই জিনিসটা তখন আর চেঞ্জ করেনি। তো এখন তোমাদেরকে একটু বলি এটা ফলে কি কোনো প্রবলেম হবে কিনা, এটা আর আমরা কোনটাই বা ধরবো, তোমার একটু বলি। আমরা এটা ধরবো, আমরা প্রচলিত দিক নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে। আমরা তড়িৎ প্রবাহ বলতে বুঝবো ধনাত্মক চার্জের প্রবাহ, আর ধনাত্মক চার্জ যেহেতু উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে দেয়, তাহলে বুঝবো কারেন্টটাও উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে দেয়। এখন পার্থক্য হবে কিনা বিষয়টা কেমন, এই জিনিসটা যদি তোমরা একটু বোঝার চেষ্টা করো, যে আসলে এটা বুঝতে হলে তোমাদেরকে একটা গল্প বলতে হবে, বুঝছো। এই গল্পটা বললে তোমরা এই জিনিসটা বুঝতে পারবে আসলে কিভাবে এটা হয়। একটা ছোট গল্প বলছি, ব্যাপারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এই তড়িৎ প্রবাহের প্রকৃত দিক আর প্রচলিত দিকের যে পার্থক্য। কল্পনা করো আমরা একটা ডাক্তারের কল্পনা করবো আর কি, বুঝছো। এই ডক্টরটা খুবই পপুলার ডক্টর, কিন্তু এই ডক্টরের কোনো চেম্বার নেই, মানে ওরকম তথাকথিত সে কোনো হাসপাতালে বসে না, তার নিজস্ব একটা বাড়ি আছে, সে বাড়ির 10 তলাতে তার একটা চেম্বার আছে। তো এই যে সে ছাদে রুগী দেখে, তো ছাদের এরকম ব্যাপারটা হচ্ছে এটা তার চেম্বার ঘর, আর ছাদের বাইরে এরকম কিছু, ভালো করে বোঝার চেষ্টা করো, এরকম কিছু তোমার হচ্ছে চেয়ার আছে, বসার চেয়ার আছে। তো এই চেয়ারগুলোর একটা বৈশিষ্ট্য আছে, চেয়ারগুলোর নিচে একটা করে বাল্ব লাগানো আছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আর কি, বাল্ব লাগানো আছে। তো এই চেয়ারগুলোর বৈশিষ্ট্য এলইডি বাল্ব। চেয়ারগুলোর বৈশিষ্ট্য হচ্ছে একটাই, এই চেয়ারে যদি কেউ বসে তাহলে বাল্ব জ্বলবে না, কিন্তু চেয়ারে যদি লোড না থাকে, খালি থাকে, তাহলেই কিন্তু আলোটা জ্বলে উঠবে। তো এখন ব্যাপারটা একটু লক্ষ্য করে দেখো, যে এটা ডক্টরের চেম্বার, ডক্টরের ভিতরে রুগী দেখবে। তো এইভাবে ধরো এর উপর লোক বসে আছে, এর উপর লোক বসে আছে, এর উপর লোক বসে আছে। এই ডক্টরের আবার বৈশিষ্ট্য আছে, সে সারাদিন হাসপাতালে থাকে, সে রুগী দেখে একদম গোধূলি লগ্নে, সন্ধ্যাবেলা, মানে কেবল অন্ধকার ভাব হয়ে আসতে এরকম টাইমে আর কি, সূর্য অস্ত্র যাওয়ার পরে। তো এরকম একটা দিনে একদিন হঠাৎ রুগী দেখছে, কি হয়েছে শোনো, যে 10 তলার উপর রুগী দেখতে। তো এটা ধরো একটা খুবই বড় শহরের ঘটনা। তো ওই শহরের বেশিরভাগ বিল্ডিংগুলোই 10 তলা এবং পাশাপাশি অ্যাটাচমেন্ট করা বিল্ডিং। তো একটা ছোট বাচ্চা আরেকটা বিল্ডিংয়ের উপর উঠে খেলা করতেছে আর কি, অল্প বয়সে একটা কিশোর বয়সী বাচ্চা। তো সে একদিন কি দেখছে, এই রোগীগুলো আলটিমেটলি এর উপর বসেছিল, হঠাৎ করে এর ভিতরে যখন রুগী যায়, যখন যে রুগীটা চলে আসে, সে এই দিক দিয়ে চলে যাওয়ার রাস্তা আছে, এই দিক দিয়ে চলে যাবে আর কি। তো আলটিমেটলি দেখো যে জিনিসটা হয়েছে, যেই রোগী চলে গেল, ডাক্তার ভিতর থেকে একটা কলিং বেল চাপলো, ওর এখানে অ্যাটেন্ডেন্স আছে, ও সাথে সাথে বললো এই চেয়ারে যে বসে থাকবে সে প্রথমে যাবে, এটা হচ্ছে সিরিয়াল, তারপরে এই যাবে, তারপরে এই যাবে, এই যাবে। তো আলটিমেটলি ওই তো তোমরা হয়তো ডাক্তারের চেম্বারে গেলে ওয়েটিং চেয়ার বলে একটা চেয়ার থাকে, আসেন বসেন এরপরে আপনি ঢুকবেন। তো যেই কি ঘটছে, এখান থেকে রুগী বের হয়ে গেছে, এই দরজা খুলে দিছে, এই যেই এখানে গেছে, সাথে সাথে এই লাইটটা জ্বলে উঠছে। লাইট যেই জ্বলে উঠছে তখন এই চেয়ারটা একদম দেখা গেছে, একদম ফ্ল্যাশ হয়ে জ্বলছে।
তো হওয়া মাত্র এই যে উঠে গেছে, বুঝতেই তো পারতেছো খুবই পপুলার ডাক্তার, মানুষজন প্রচুর ওয়েট করছে, এ উঠে যাওয়া মাত্রই সাথে সাথে এখানে এসে আরেকজন বসে পড়ছে। এটা যেই বসে পড়ছে এটা কিন্তু নিভে গেছে, কিন্তু সাথে সাথে এই বাল্বটা জ্বলে উঠে এই চেয়ারটা আলোকিত হয়ে গেছে। তারপর ঠিক সাথে সাথে আর একজন এই চেয়ারে চলে গেছে, এটা আলোকিত হয়েছে, সাথে সাথে এই চেয়ারে আর একজন চলে গেছে, এটা আলোকিত হয়ে গেছে। তো এখন এখানে যে বাচ্চাটা আছে তার মনে হচ্ছে সে খুবই ইন্টারেস্ট পাইছে এই ব্যাপারটাতে, তার কাছে মনে হয়েছে হয়তোবা এই চেয়ারটাই এক জায়গা থেকে আর এক জায়গায় মনে হয় স্থানান্তরিত হয়ে আসতেছে। তো ব্যাপারটা হচ্ছে এই তড়িৎ প্রবাহের প্রকৃত দিক আর প্রচলিত দিকের ব্যাপারটাই আসলে তোমরা এখানে বলো তো, আসলে কি চেয়ার স্থানান্তরিত হয়েছে নাকি মানুষগুলোই স্থানান্তরিত হয়েছে? সত্যিকার অর্থে কিন্তু মানুষগুলো স্থানান্তরিত হয়েছে, চেয়ার কিন্তু স্থানান্তরিত হয় নাই। তো ব্যাপারগুলো তাই তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে আমাদের যখন তড়িৎ প্রবাহিত হয় তখন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এটাকে যদি আমরা যেটা বলতেছিলাম হাই ভোল্টেজ, এটাকে লো ভোল্টেজ, তাহলে কারেন্ট যাওয়া মানে আমরা ধনাত্মক চার্জ যাওয়া। তোমাদের বিভবের সূত্র মনে আছে, V=1/4πε0 Q/R। তোমরা দেখো তো ভি এর সাথে কিউ এর সমানুপাতিক সম্পর্ক কিনা। তোমরা সবাই জানো পরিবাহিতে চার্জ দিলে বিভব বাড়ে, এর আগে বলছিলাম পানি দিলে যেমন উচ্চতা বাড়ে, চার্জ দিলে বিভব বাড়ে। ধনাত্মক চার্জ দিলে বিভব বাড়ে, আর ঋণাত্মক চার্জ যদি দাও তাহলে ঋণাত্মক বিভব বাড়ে, তাহলে ওই অর্থে কিন্তু ধনাত্মক বিভব কমে যায়। তাহলে দেখো তো এদের মধ্যে ততক্ষণ পর্যন্ত চার্জের প্রবাহ হবে যতক্ষণ পর্যন্ত এদের ভোল্টেজ সমান না হয়। তো ভোল্টেজ সমান হতে হলে যেহেতু এর বেশি আছে, আমরা ধরে নিচ্ছি ধনাত্মক চার্জ এই দিকে যাচ্ছে, তো ধনাত্মক চার্জ এই দিকে গেলে ধরো শুরুতে এর ভোল্টেজ এরকম ছিল, এর ভোল্টেজ এরকম, তো ধনাত্মক চার্জ যেই ওই দিকে যাবে তখন এর ভোল্টেজ কমতে থাকবে, এর ভোল্টেজ বাড়তে থাকবে, একটা পর্যায়ে দুটো ইকুয়াল হয়ে যাবে। এখন আসলে এটাও যে কথা এটা ধরলেও যা হবে। এখন বলো তো ভালো করে বুঝো, এখান থেকে ধনাত্মক চার্জ এই দিকে গেলে এর ভোল্টেজ বাড়বে, এর ভোল্টেজ কমে যাবে। এটা না করে আমি যদি এখান থেকে ঋণাত্মক চার্জ এর দিকে পাঠাই দিই, তাহলে বলো তো এ বেশি নেগেটিভ ছিল, এখান থেকে নেগেটিভ চলে আসা মানে তার মানে এর নেগেটিভিটি কমে যাওয়া, তার মানে কিন্তু উল্টা পজিটিভ হয়ে যা। আবার এখানে নেগেটিভ আসলে ধরো কথার কথা এখানে প্রচুর পরিমাণে পজিটিভ ছিল, আর এখানে প্রচুর পরিমাণে ধরো কথার কথা নেগেটিভ ছিল, আর এখান থেকে যেই নেগেটিভ চার্জগুলো এইদিকে চলে আসতে থাকবে তখন এর ভোল্টেজটা ডিক্রিজ করবে, এর ভোল্টেজটা কমে যাবে, ফলে একটা পর্যায়ে দুটি ইকুয়াল হয়ে যাবে। তো সত্যিকার অর্থে যে জিনিসটা হয়, ঋণাত্মক চার্জ লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে আসার ফলে হাই ভোল্টেজটা কমে যায়, ঋণাত্মক চার্জ যেখানে যায় সেখানকার ভোল্টেজ কমে যায়, আর ধনাত্মক চার্জ যেখানে যায় সেখানকার ভোল্টেজ, তাহলে ইলেকট্রন যেই এই দিকে আসবে ফলে এই দিকের ভোল্টেজ কমে যাবে। আর ইলেকট্রন চলে যাওয়া মানে তোমরা তো সবাই জানো পরমাণু থেকে ইলেকট্রন চলে গেলে সেটা পজিটিভ হয়ে যায় আর কি, তাহলে ফলে এই অংশটা ধনাত্মক হয়ে যাবে। তো সত্যিকার অর্থে যে জিনিসটা হয়, ইলেকট্রন লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে এসে হাই ভোল্টেজ কমে যায়, লো ভোল্টেজ বেড়ে যায়, ফলে দুটো একটা পর্যায়ে ওই ইকুয়াল হয়ে যায়। তড়িৎ প্রবাহের উদ্দেশ্য এটা যাতে দুই অংশের ভোল্টেজটা সেম হয়ে যায়। কিন্তু আমরা এই জিনিসটাকে এইভাবে না বলে আমরা ধরে নিছি যে আসলে এই পার্কার ভোল্টেজ, আমরা আসলে ওইটা দেখি না, আমরা এটা দেখছি যে এই পার্কার এখানে ভোল্টেজ বেশি ছিল, এখানে কমে গেছে, কম ছিল, কিন্তু সময়ের সাথে সাথে দেখছি এখানকার ভোল্টেজ বাড়ছে। তো ভোল্টেজ দুইভাবে বাড়ানো যায়। আমি যদি এখানে ধনাত্মক চার্জ দিই তাও ভোল্টেজ বাড়বে, অথবা এখানকার যদি ঋণাত্মক চার্জকে বের করে নিই তাও বাড়বে। তা আলটিমেটলি প্রকৃতপক্ষে ঋণাত্মক চার্জ ধনাত্মক চার্জের দিকে, ঋণাত্মক চার্জ লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে আসার ফলে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। তোমরা এই জিনিসটা একটু মাথায় রাখবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই কনসেপচুয়াল একটা আলোচনা। বেশিরভাগ স্টুডেন্টরা এটা বুঝতে ভুল করে। আমি তোমাদেরকে আবারও বলছি, তড়িৎ প্রবাহের দুটো দিক, একটা প্রকৃত দিক আর একটা প্রচলিত দিক। প্রচলিত দিক অনুসারে তড়িৎ প্রবাহিত হয় ধনাত্মক চার্জ দ্বারা, আর যেহেতু ধনাত্মক চার্জ প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে, তাই তড়িৎ প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। কিন্তু প্রকৃত মতে তড়িৎ প্রবাহিত হয় মুক্ত ইলেকট্রনের দ্বারা, আর ইলেকট্রন প্রবাহিত হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, তাই তড়িৎ প্রবাহিত হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। এটা তড়িৎ প্রবাহের প্রকৃত দিক। এই কারণে তড়িৎ প্রবাহের প্রকৃত দিক এবং প্রচলিত দিক ভিন্ন হয়। এটাই তোমাদের একটা অনুধাবনমূলক কোশ্চিন, তড়িৎ প্রবাহের প্রকৃত দিক এবং প্রচলিত দিক ভিন্ন কেন? প্রকৃত দিক এবং প্রচলিত দিক ভিন্ন কেন এই কোশ্চেনটা তোমরা অ্যান্সার করবে। ওই যে একটাই, প্রকৃত দিক অনুসারে তড়িৎ প্রবাহিত হয় ইলেকট্রনের দ্বারা, আর ইলেকট্রন প্রবাহিত হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে, আর প্রচলিত দিক অনুসারে তড়িৎ প্রবাহিত হয় ধনাত্মক চার্জ দ্বারা, আর ধনাত্মক চার্জ প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। স্যার বুঝে গেছে বাকিটা। তাই তড়িৎ প্রবাহের প্রকৃত দিক এবং প্রচলিত দিক ভিন্ন হয়। আশা করি তোমরা আমার প্রশ্নের উত্তর পেয়েছো, আশা করি সবাই বুঝতে পেরেছো আর কি। ঠিক আছে, ওকে। কোশ্চেন নর্মালি ধরবো হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ, ইয়েস, বাট যদি এরকম থেকে দুই আর ইলেকট্রন অতি প্রবাহের উল্টা লিখতে হবে না। যাই হোক, আমি ব্যাখ্যা বলে দিছি, তোমরা ধরে নিবে তড়িৎ প্রবাহিত হয়
উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, আর আর কষ্ট দেবো না, থিওরি এতটুকুই ছিল, আমি না বললেও কিচ্ছু হতো না, তোমরা সবাই হয়তো বা এটা মুখস্থ করছো, কিন্তু আসলে এই জিনিসটা যে ফিল করা, আমি ফিল করানোর জন্য তোমাদেরকে উদাহরণ দিয়ে এটা বুঝাইলাম। ভাই পড়া কেন সময় লাগে এটা তোমাদেরকে বুঝতে হবে আর কি, বুঝছো? তো যাই হোক আর কি, আমি যেটা পড়াইতে এসে এই কাজটা করছি, আমার সত্যিকারের সিলেবাস হচ্ছে এটা সবাই এনজয় করবে, তোমরা টেনশন করো না। আমি তোমাদেরকে এখন একটা এনজয়েবল টপিক পড়াবো, এটার নাম হচ্ছে তারণ বেগ। একটু জাস্ট ওয়েট, আমি খালি এসিটা অন করে দিই। সবাই টেনশন করার কোনো কিছু নাই। তারণ বেগ কি? তাহলে এখন তো বুঝলে যে তড়িৎ প্রবাহিত হয় আসলে মুক্ত ইলেকট্রনের প্রবাহের দ্বারা। প্রবাহ মানে যে প্রবাহিত তার অবশ্যই বেগ থাকবে। তাহলে তড়িৎ প্রবাহের সময় ইলেকট্রন একটা বেগে ধাবিত হয়। তো তড়িৎ প্রবাহের সময় ইলেকট্রন যে বেগে ধাবিত হয় তাকেই আমরা তার তারণ বেগ বলবো। আমি আরেকবার সংজ্ঞা লিখছি। তড়িৎ প্রবাহের সময় ইলেকট্রন, এখানে আরও স্পষ্ট করে বলা উচিত, মুক্ত ইলেকট্রন যে বেগে গতিশীল হয় তাকে তারণ বেগ বলে, এই বেগ আমরা বের করব এবং সেই বেগটা নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলবো। আবারও বলছি, তড়িৎ প্রবাহ মানে মুক্ত ইলেকট্রনের প্রবাহ, যেহেতু ফ্লো করছে সুতরাং বেগ আছে, ওই ইলেকট্রনের যে বেগ সেটাকে আমরা ইলেকট্রনের তারণ বেগ বলছি। তো চলো আমরা একটু রাশিমালা প্রতিপাদন করি। তো দেখো আর কি, রাশিমালা সবাই বুঝবে, টেনশন করা কোনো কিছু নাই। রাশিমালা তো দেখানোর চেষ্টা করছি, খুব ইন্টারেস্টিং একটা তোমাদেরকে দেখো সবাই। এটা আমাদের একটা পরিবাহী, দেখো তার এত মোটা হয় না সচরাচর, কিন্তু আমি একটু জুম করে দেখালাম, তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমি একটা তারের একটা অংশ নিচ্ছি, একটা পরিবাহী নিছি, সেই পরিবাহীর দৈর্ঘ্যটা হচ্ছে এল, সেই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। তার মানে যেহেতু তারগুলো দেখতে সিলিন্ডারের মতো সবাই জানো, তাহলে তারের আয়তন আমি যদি তোমাদেরকে বলি, তাহলে তারের আয়তন হবে, তোমরা দেখো ভি ইকাল টু এ গুণন এল। এটা সবাই জানো যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্য গুণ করলে আয়তন পাওয়া যায়। এবার একটা জিনিস দেখো, প্রত্যেকটা পরিবাহীর মধ্যেই কিছু পরিমাণ মুক্ত ইলেকট্রন আছে। তোমরা ইলেকট্রন সি মডেল পড়ছিলে, ধাতব, ওই যে মেটাল সি মডেল আর কি, মেটালের ক্ষেত্রে, ধাতুর ক্ষেত্রে ইলেকট্রন সি মডেল পড়ছিলে, যে প্রত্যেকটা ধাতুর ভিতরে ইলেকট্রনের সমুদ্র আছে আর কি। তো এখানে দেখো প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন আছে, তাই একটু আন্ডারস্ট্যান্ড। এবার একটা জিনিস বলো, এই ইলেকট্রনগুলোকে আমি যদি এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, ধরো কথার কথা এই পাশে হাই দিয়েছি আর এই পাশে লো দিয়েছি আর এই পাশে হাই দিয়েছি, তাহলে দেখো কারেন্ট যে জিনিসটা হবে, এই পাশের ভোল্টেজ এটা হচ্ছে ভোল্টেজ। তো দেখো তাহলে কারেন্ট কিন্তু এই যে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যাবে। আমি ধরে নিছি এই পরিবাহীর মধ্যে হাই কারেন্ট ফ্লো হচ্ছে, কিন্তু এই কারেন্টটা ফ্লো হচ্ছে কাদের কারণে? ইলেকট্রনের কারণে। কিন্তু তোমরা দেখো কারেন্ট যেদিকে যায় ইলেকট্রন তার বিপরীতে যায়, কারণ আমরা কারেন্টের দিক ধরে নিছি হচ্ছে কনভেনশনাল মেথড, ধনাত্মক চার্জের দিক, আর ইলেকট্রনের দিকটা আসলে ধরেছি তার উপরে। তাহলে দেখো অবশ্যই এর ভিতরে যেহেতু এই তারের মধ্যে দিয়ে যেহেতু কারেন্ট ফ্লো করছে, সুতরাং তারের মধ্যে ইলেকট্রনগুলো গতিশীল এবং সেই ইলেকট্রনগুলোর একটা বেগ আছে, এবং আমি সেই বেগটাকে ধরে নিছি, ইলেকট্রনের বেগটা হচ্ছে ভি। এখন এই ভি বেগটাই আমরা নির্ণয় করব, যেহেতু এর মধ্যে অনেক ইলেকট্রন আছে। আমি একটা তথ্য তোমাদেরকে একটু বলার চেষ্টা করছি, এই তারের একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা, ফ্রি ইলেকট্রনে একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, সবাই বোঝার চেষ্টা করবে। ইলেকট্রনের সংখ্যা আমি ধরে নিলাম হচ্ছে বড় হাতের এন, সবাই ভালো করে দেখো, শব্দটা ইম্পর্টেন্ট। আমি ধরে নিছি এই তারের আয়তন যাই হোক, তারের একক আয়তন ইলেকট্রনের সংখ্যা, মোট ইলেকট্রন নয়, একক আয়তন ইলেকট্রনের সংখ্যা হচ্ছে এন। তাহলে এবার বলো তো, তুমি যদি 1 কেজির দাম জানো, তাহলে 10 কেজির দাম 10 দ্বারা গুণ করলে হবে। তাহলে আমি যদি একক আয়তনে কতটা ইলেকট্রন আছে, তাহলে এই তারের ভিতর মোট ইলেকট্রন আমি পেয়ে যাব। অতএব তারের মোট ইলেকট্রন সংখ্যা, তোমরা হেল্প করো আমাকে, ইলেকট্রন সংখ্যা এটাকে আমি ছোট হাতের এন দ্বারা প্রকাশ করলাম। তাহলে তোমরা আমাকে একটু হেল্প করলে খুবই খুশি হই। এটা মানে আমি কিন্তু লিখতে পারবো এনভি। কেন এনভি? একক আয়তন ইলেকট্রন এন আর মোট আয়তন ভি, তাহলে এনভি। আচ্ছা একটু তোমাকে বলি, এটাকে আমরা একটা কাজ করলাম ভিডি দ্বারা প্রকাশ করলাম, তাছাড়া 2V 1 হয়ে যাবে। ভিডি মানে ড্রিফট ভেলোসিটি, আর এই ভি দ্বারা বুঝাইছি তারের আয়তন,
এই ভি দ্বারা বুঝাইছি তারের আয়তন। তো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, আমাকে একটু সবাই একটু বলেন তো, তাহলে আমি কি ভাই একটু ওইখানে লিখতে পারছি না, তাই আমি নিচে লিখলাম, এই যে এর নিচে লিখবে তোমরা। তাহলে এন ইকাল টু আমরা যেটা পাইলাম এন ভি। এখন এন আবার ভি মানে তো আমি আগে থেকেই ভাই জানি এ এল, আশা করি কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। এখন বলো তো এই তারের ভিতরে এই পরিবাহীর ভিতরে মোট চার্জের পরিমাণ কত? ইলেকট্রনই চার্জ ধারণ করে। ধরো তোমার কাছে একটা বৃষ্টির ফোঁটা আছে, একটা বৃষ্টির ফোঁটার মধ্যে 2 মিলিগ্রাম পানি আছে, তাহলে 10টা বৃষ্টির ফোঁটা মানে কতটুকু পানি? তো একইভাবে একটা ইলেকট্রনের মধ্যে কতটুকু চার্জ থাকে আমরা জানি ই পরিমাণ। তাহলে এখানে মোট ইলেকট্রন আছে এনটি, তাহলে অতএব তারে মোট চার্জ, এক কথায় লিখলাম পরিবাহীর মোট চার্জ, তার না বলে আমরা শব্দটা ব্যবহার করি পরিবাহীর, এখানে পরিবাহী কথাটা দিয়ে দিই, বেশি স্মার্ট। পরিবাহীর আয়তন, পরিবাহীর একক আয়তনে পরিবাহীর মোট ইলেকট্রন সংখ্যা, অতএব পরিবাহীর মোট চার্জ। তোমরা সবাই জানো কেমনে চার্জ বের করে, চার্জ কিউ ইকাল টু এনই। কেন এনই? ওই যে ইলেকট্রনের সংখ্যাকে ই দ্বারা গুণ করলে চার্জ পাবো, কারণ একটা ইলেকট্রনের চার্জ জানি। তাহলে এটা ইকাল টু দেখো এন মানে আবার এন নয়, তাহলে এন এ এল ই। এবার তোমরা একটা কথা বলো, ভালো করে বুঝো, এই যে এর ভিতরে যে টোটাল চার্জ আছে, মনে করো এই পাইপটা পানি দ্বারা পরিপূর্ণ, এর মধ্যে মনে করো এম ভরের পানি আছে, এখন পুরো পানিটা এর ভিতর দিয়ে ফ্লো করবে, এই তারের ভিতর দিয়ে এই দিক দিয়ে বের হবে। তাহলে বলো তো এই যে তারের যে কোনো, তোমরা তড়িৎ প্রবাহের সংজ্ঞা পড়ছো, পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ, তার মোটা হোক চিকন হোক সেটা ফ্যাক্টর না, পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে একক সময়ে যে পরিমাণ চার্জ দেয়, 1 সেকেন্ডের ভিতর দিয়ে যে পরিমাণ চার্জ পাস করবে। তাহলে এখন আমি ধরে নিলাম এই যে এর ভিতর যে চার্জ আছে, এই চার্জের এর ভিতরে যে টোটাল চার্জ আছে, এই চার্জটা এর ভিতর দিয়ে পাস করতে, এর ভিতরে যে পানি আছে এর ভিতর দিয়ে টোটাল পানি বের হয়ে যেতে টি সময় লাগে, তো পানি না বলে চার্জ বললাম। এখন এটা যদি টি টাইম লাগে, এই কিউ চার্জকে এর ভিতর দিয়ে বের হতে যদি টি সময় লাগে, তাহলে বলো তো এর কারেন্ট যদি আই হয়, তাহলে আমরা সবাই লিখতে পারবো আই ইকাল টু কিউ বাই টি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আই ইকাল টু কিউ বাই টি। আচ্ছা তোমাদের একটু সুবিধা করে দিই, তাহলে আমি আই ইকাল টু লিখতে পারবো কিউ বাই টি। সবাইকে বোঝাবো, টেনশন নেই, 500 দিয়ে দেবে, এক্সাম্পল দিয়ে দেবে, কিন্তু সবাইকে বুঝতে হবে, সবচেয়ে সহজ এক্সাম্পল দিয়ে বোঝাবো। আই ইকাল টু কিউ বাই টি। হোয়াট ইজ কিউ? কিউ হচ্ছে এর ভিতর মোট যে চার্জ আছে, কতখানি চার্জ আছে? মোট চার্জ আছে এন এ এল ই বাই টি। এখন এটা ইকাল টু দেখো এন এ ই ডট এল বাই টি, আমি একটু গুণ দিয়ে লিখে দিলাম। এখন হোয়াট ইজ এল বাই টি? এটা মানে এন এ ই ভি ডি। এটা লেখার পর সবাই আকাশ থেকে পড়লে, খুবই সিম্পল ব্যাপার, আশা করি একজনও বুঝে নেই, কেউ বুঝেননি, কিন্তু খুবই সিম্পল ব্যাপার। এল বাই টি যদি শর্টকাট মানুষের মতো বুঝাই, তাহলে আমি একটা বুঝাই দিই, এল মানে দূরত্ব বাই সময় মানে বেগ। কিছুই তো বুঝলাম না, সবাই বুঝে গেছে, সবাই ফিজিক্স পড়ে এইভাবে, আসলে এটা ফিল করলো না কেউ এই জিনিসটা। এখানে একটা কত সুন্দর একটা ফিজিক্স আছে, তোমাকে এটা ফিল করতে হবে। বলো তো, একটা উদাহরণ দিচ্ছি, তুমি ভালো করে বুঝো। এটা আমার রুমে অনেক স্টুডেন্ট আছে, কথার কথা আমার রুমে এতগুলো স্টুডেন্ট আছে, এটা আমার রুমের পড়ানো শেষ করছি, রুম খুলে দিলাম। আমি একটা নিয়ম করে দিছি, ভালো করে বোঝার চেষ্টা করো। এই জায়গাতে একজন আছে, যে রুমে তোমরা একে একে বের হও, এইভাবে বের হওয়ার পর কথার কথা এইভাবে বের হয়, এটা লাস্টে বের হবে, অথবা এই ধরো লাস্টে বের হবে, এরকম আমি এরকম করে দিলাম, একে একে বের হবে। তাহলে বলো তো, তোমাকে যদি বলি বলো তো এই রুম খালি হতে কত সময় লাগবে, তাহলে এই রুম খালি হতে যে সময় লাগবে সেটাও যে কথা, এই ব্যক্তিটার এই মুখ দিয়ে বের হতে একই সময় লাগার কথা, কারণ এ বের হও যে কথা, পুরা রুমটা ফাঁকা হও একই কথা। তাহলে কোনো একটা রুম ফাঁকা হও যে কথা, লাস্টের ব্যক্তি বের হতে যে সময় লাগে সেটাও কিন্তু একই কথা। তো একইভাবে এর ভিতরে যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলো এর ভিতর দিয়ে পাস করলে গানি তো ওর ভিতরে কিউ পরিমাণ চার্জ যাবে, কারণ এরা সবাই মিলে কিউ চার্জ। তাহলে এর ভিতর দিয়ে কিউ পরিমাণ চার্জ যাও যে কথা, এই যে লাস্টে মনে করো কথার কথা একদম লাস্টে যে ইলেকট্রনটা আছে, এই জায়গায় যে ইলেকট্রনটা আছে এর এই জায়গায় পৌঁছে, এরা একসাথেই সবাই পৌঁছাবে। তাহলে এর এই জায়গায় পৌঁছানো কি কথা, একই কথা। আবার এই ইলেকট্রনটা এখানে পৌঁছাচ্ছে, মানে এই ইলেকট্রনে একটা বেগ আছে, আবার এই ইলেকট্রন এখান থেকে এখানে যায়, যেহেতু এর ভিতর দিয়ে কিউ চার্জ দিতে টি সময় লাগে, তাহলে আমি বলতে পারি তার মানে এই পুরা চার্জ এর ভিতর দিয়ে বের হতে কিউ চার্জ লাগে, তার মানে এই ইলেকট্রনের শেষ ইলেকট্রনের এখানে পৌঁছাইতেও টি সময় লাগে। আবার এই ইলেকট্রন এখানে পৌঁছা মানে কতখানি দূরত্ব অতিক্রম করা,
এল পরিমাণ। তাহলে এই ইলেকট্রনের বেগ কত? তাহলে বেগ ইকাল টু সবাই জানি দূরত্ব বাই সময়। তাহলে দেখো এই ইলেকট্রন এখানে যেতে যে দূরত্ব অতিক্রম করতে হয় এল, আর এই ইলেকট্রন এখানে যেতে যে সময় লাগে সেটা টি। তাই এখান থেকে এল বাই টি মানে ভিডি। তাহলে এই আই ইকাল টু ভিডি। এবার ফাইনালি ভিডি ইকাল টু আমি যদি লিখি আই বাই এন এ ই, দিস ইজ দ্য ফাইনাল সূত্র। এটাই আমাদের তারণ বেগের রাশিমালা। আমরা দুটা মনে রাখতে পারি, অনেক ক্ষেত্রে তোমরা এটাকে এইভাবেও মনে রাখতে পারো, এইভাবেও মনে রাখতে পারো। অনেক ক্ষেত্রে আই মানে এন এ ভি বা ভ্যানি, ভি এ এন ই মনে রাখার সহজ উপায় ভ্যানি, ভ্যানি ভি এ এন ই বা এনি, হ্যাঁ ভ্যানি, ভ্যানি হচ্ছে সহজ উপায় আর কি। আরেকটা অবশ্য বানানো যেতে পারে। আচ্ছা আমি এই মুহূর্তে আর শব্দ ইয়ে করছি, তোমরা ভ্যানি মনে রেখো, বেশি ভালো হবে। হোয়াট ইজ ভি? এবার ভি মানে কিন্তু আয়তন না, ভি মানে আসলে ভিডি। তাহলে আই ইকাল টু ভি এ এন ই, আর ভিডি দ্বারা বোঝাচ্ছি ড্রিপ ভেলোসিটি। তাহলে এখান থেকে ভিডি পেয়ে যাবো। আমি আরেকবার তোমাদেরকে প্রথম থেকে বলছি, বলে তোমাদের ফিডব্যাক নিচ্ছি। সবাই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার কাছে একটা পরিবাহী একটা নিছি, এই পরিবাহীর মধ্যে প্রত্যেকটা পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন আছে। তো এর পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন আছে, তো মুক্ত ইলেকট্রন থাকলেই পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহিত হয় না, এই জন্য ভোল্টেজের পার্থক্য লাগে। আমি সামহাও কোনো উপায়ে এখানে বিভব পার্থক্য সৃষ্টি করছে, এবার হাই ভোল্টেজ দিচ্ছে, এবার লো ভোল্টেজ, ফলে কারেন্ট এই দিকে যাচ্ছে, ফলে ইলেকট্রন এই দিকে যাচ্ছে। এই দিকে যাচ্ছে মানে ইলেকট্রন একটা বেগে যাচ্ছে। এখন আমি ধরে নিছি এর দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, তাহলে এই পরিবাহীটার আয়তন হচ্ছে এল। আবার পরিবাহীর একক আয়তনে ইলেকট্রন আছে এনটা, তাহলে পরিবাহীর মধ্যে মোট ইলেকট্রন আছে এনভিটা। আবার এনভি মানে এটা মোট ইলেকট্রনকে ছোট হাতের এন দ্বারা, এটা মানে এনভি, এনভি মানে আমরা যেটা বের করেছি এনএল। আবার এর মধ্যে তাহলে মোট কতটুক চার্জ আছে, এর মধ্যে ইলেকট্রন আছে এনটা, তাহলে আবার একটা ইলেকট্রন চার্জ ধারণ করে ই পরিমাণ, তাহলে এখানে টোটাল চার্জ আছে এনএ এলই। এখন তোমরা আমাকে একটা কথা বলো, এটা টোটাল চার্জ, এই চার্জটা এর ভিতর দিয়ে যেতে যে সময় লাগবে, তাহলে ওকে সময় দ্বারা ভাগ করলে তাহলে এর ভিতর দিয়ে একক ক্ষেত্রফলের মধ্যে একক সময় কি পরিমাণ চার্জ আছে, রেট অফ ফ্লো চার্জ, সেটাই তো কারেন্ট। তাহলে আই ইকাল টু কিউ বাই টি। তাহলে আমি ধরে নিচ্ছি এর ভিতর এই টোটাল চার্জের ভিতর দিয়ে যেতে টি সময় লাগে। আবার টোটাল চার্জের ভিতর দিয়ে যাও যে কথা, এখানকার চার্জ ইলেকট্রনটাকে এখানে পৌঁছানো একই কথা। তো এখানে পৌঁছাইতে ইলেকট্রনের দূরত্ব অতিক্রম করতে এল, সময় লাগে টি। তাহলে এটাই ইলেকট্রনের বেগ ভিডি। তাহলে এখান থেকে দেখো আমরা এটা বের করে ফেলছি। তোমরা যদি বুঝো, প্রমাণটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাও, না বুঝলেও বলো, আবার বুঝাবো, কোনো সমস্যা নেই। ক্ষুদ্র মানুষ, ভুল ত্রুটি হতে পারে, তবে চেষ্টা করি আর কি, এই মাত্র। ইয়েস আইভেনি, ঠিক বলেছ আইভেনি, আব্দুল্লাহ নোমান, আইভেরি কোষ থেকে আইভেনি কোষ, তোমরা আরো ভালো বলেছ। ইয়েস ওয়েট, আমি একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি। তড়িৎ প্রবাহের সময় ইলেকট্রন, এটা তোমাদের কাজ, তড়িৎ প্রবাহের সময় ইলেকট্রন ত্বরণ প্রাপ্ত হয় না কেন? ইলেকট্রন ত্বরণ প্রাপ্ত হয় না কেন? হয় না কেন? একটা ভালো কোশ্চেন করছো তোমরা। আসলে এই ব্যাচে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছো, তোমরা ব্যাচে অনেক ভালো স্টুডেন্ট আছো, খুব ভালো লাগলো তোমরা যে কোশ্চেনটা করেছো আর কি। দেখো, তড়িৎ প্রবাহের সময় ইলেকট্রন ত্বরণ প্রাপ্ত হয় না, ত্বরণ যে প্রাপ্ত হয় না, অথবা তড়িৎ প্রবাহের সময় ইলেকট্রন সমবেগে চলে কেন? সমবেগে চলে কেন? তো ভালো করে দেখো কেন চলে, এই বিষয়ে তোমাদেরকে একটা কথা বলি, ভালো করে বোঝো তো। আসলে এখানে একটা ইলেকট্রন আছে, আসলে বিভব পার্থক্য আছে মানে কি, তোমাদের মনে আছে যেখানে চার্জ থাকে সেখানে একটা তড়িৎ ক্ষেত্র থাকে, যেখানে তড়িৎ ক্ষেত্র থাকে সেখানে বিভব থাকে, যেখানে বিভব থাকে সেখানে প্রাবল্য থাকে। তো তোমাদেরকে বুঝতে হবে যে এই জায়গার এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য আছে, মানে বুঝতে হবে এই দুই বিন্দুর মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে। তো এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে। আবার ইলেকট্রিক ফিল্ড, এইটা যদি একটা ইলেকট্রন হয়, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ভালো করে বোঝার চেষ্টা করো ভাই। আমি আবার বলছি, তোমার একটা আমি পড়াইছিলাম, ধারক পড়াইছিলাম, তোমাদের মনে থাকার কথা, এটা পজিটিভ নেগেটিভ। তাহলে এই যে দেখো, এই যে বলরেখা ধনাত্মক চার্জ থেকে ঋণাত্মক চার্জের দিকে, ধনাত্মক চার্জ থেকে ঋণাত্মক চার্জের দিকে। তাহলে দেখো এই যে প্রাবল্যের দিক হয় পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে। আর অথবা তোমরা আরও একটা জিনিস পড়ছিলে, ভি ইকাল টু ই ইকাল টু মাইনাস ডেল ভি, অর্থাৎ যেদিকে গেলে বিভব হ্রাস পায়
তড়িৎ ইলেকট্রিক ফিল্ডের দিক হয় সেদিকে, তাহলে এই দিকে গেলে বিভব হ্রাস পায়, তাই ইলেকট্রিক ফিল্ডের দিকে এইদিকে। এখন দেখো এখানে যদি একটা এখানে কিন্তু হাই ভোল্টেজ, এবার লো ভোল্টেজ, এখানে যদি আমি ইলেকট্রন রাখি তাহলে ইলেকট্রন কিন্তু একটা গতিপ্রাপ্ত হবে। ইলেকট্রন কোন দিকে যাবে? ইলেকট্রন সবসময় লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ, তাহলে এখানে যদি আমি রাখি তাহলে নেগেটিভ চার্জ যদি রাখি তাহলে ইলেকট্রন এইদিকে, ফলে এখানে একটা তড়িৎ প্রবাহিত হবে। তো এখানে সেম ঘটনা ঘটানো হয়েছে। এখানে আমরা বলতেছি হাই ভোল্টেজ প্রয়োগ করছে, এবার হাই ভোল্টেজ এবার লো ভোল্টেজ, মানে বুঝতে হবে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করা হয়েছে। তো ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করলে আসলে বলো তো ইলেকট্রনগুলো কী ছিল? এই রোমে বায়ু আছে, বায়ুগুলো কি অবস্থায় ছিল? বায়ুর কণাগুলো স্থির। আমি তো যখন ধাক্কা দিই তাহলে এগুলো গতিশীল হবে। তো ঠিক একইভাবে ইলেকট্রন স্থির ছিল, ইলেকট্রন গতিশীল হচ্ছে, মানে ইলেকট্রনকে কেউ ধাক্কা দিচ্ছে। তো তোমাদেরকে একটু বলি, ভোল্টেজ ইজ নাথিং বাট ওয়ান কাইন্ড অফ প্রেশার, ওয়ান কাইন্ড অফ ধাক্কা। ভোল্টেজ এক প্রকারের ধাক্কা। তো ভোল্টেজ যখন আমরা প্রয়োগ করি তখন সেই ইলেকট্রনের উপর ধাক্কা দেয়, এবং ধাক্কা দিলে ইলেকট্রনের দিক কোন দিকে হয়? লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে। এখন দেখো ইলেকট্রন তুমি যদি বল প্রয়োগ করো, দেখো তো ধাক্কা মানে তো এক প্রকার বল, তাহলে এখানে দেখো ইলেকট্রনের চার্জ যদি ই হয়, তোমরা তো সবাই জানো এফ ইকাল টু, আমরা ই ইকাল টু এফ বাই কিউ পড়ছি, সবাই জানো এফ বাই কিউ, বা এফ ইকাল টু আমরা কিন্তু কিউই পড়ছি। এই যে কিউ চার্জকে যদি ই তড়িৎ ক্ষেত্রে রাখা হয়, কিউ চার্জকে যদি ই তড়িৎ ক্ষেত্রে রাখি তাহলে সে কতটুকু বল অনুভব করে? এতটুকু। তো কিউ এর পরিবর্তে আমি ছোট হাতের ই বসাই দিলাম, তাহলে ই তড়িৎ ক্ষেত্রের ভিতরে যদি একটা ইলেকট্রন রাখি তাহলে সেই পরিমাণ বল প্রয়োগ করবে। তাহলে বল প্রয়োগ করলে কি সৃষ্টি হওয়ার কথা? এ ইকাল টু এফ ইকাল টু এম এ, ত্বরণ সৃষ্টি হওয়ার কথা। তাহলে এ ইকাল টু এফ বাই এম। তাহলে এখানে কত তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করছি সেটাকে যদি ইলেকট্রনের এখান থেকে দেখো ই তড়িৎ ক্ষেত্র যদি প্রয়োগ করি তাহলে কত বল প্রয়োগ হচ্ছে ইলেকট্রনের উপর? ই। ওকে যদি ইলেকট্রনের ভর দ্বারা ভাগ করি তাহলে হিসাবে ইলেকট্রনের একটা ত্বরণ থাকার কথা। যেহেতু ইলেকট্রনের ভর খুবই কম, ভর যেহেতু কম তাহলে ত্বরণ বেশি হওয়ার কথা, হিসাবে ইলেকট্রনের বেগ খুব দ্রুত বাড়ার কথা। কিন্তু না, তড়িৎ প্রবাহের সময় ইলেকট্রন সমবেগে যায়। এর কারণ এই পরিবাহীর মধ্যে যখন ইলেকট্রনগুলো গতিশীল হয় তখন তারা পরস্পরের সাথে, এবং পরিবাহীর অন্যান্য উপাদান, এর ভেতর তো আরও পরমাণু আছে, পরমাণুর সাথে ধাক্কায় মিলিত হয়, কারণ এগুলো তো মুক্ত ইলেকট্রন, আরও তো ইলেকট্রন আছে, প্রোটন আছে, তাদের সাথে ধাক্কা খায়। এই ধাক্কা খাওয়ার ফলে তাদের বেগ যতটুকু বাড়ে ততটুকুই কমে যায়, ফলে আগেও যা বেগ ছিল পরেও তাই বেগ থেকে যায়। তাহলে তড়িৎ প্রবাহের সময় ওই পরিবাহীর উপাদানের সাথে ইলেকট্রনের সংঘর্ষের কারণে ইলেকট্রন ত্বরণ প্রাপ্ত হতে পারে না, তাই ইলেকট্রন সমবেগে চলে। আশা করি তোমরা আমার প্রশ্নটার উত্তরটা বুঝছো। মোটামুটি উত্তর দিলাম, আরও হাই থটে উত্তর দেওয়া যেত, কিন্তু হাই থট তোমার দরকার নেই। কারো ইচ্ছা থাকলে আমাকে সেটা কোশ্চেন করতে পারো, আর কি মেসেঞ্জারে করতে পারো। আমি আরেকবার বলছি, ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো যে এখানে একটু কল্পনা করো না, এটা একটা পরিবাহী, এর মধ্যে প্রচুর মুক্ত ইলেকট্রন আছে। কারণ আমি যদি এখানে একটা ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করি, ইলেকট্রিক ফিল্ড সবসময় কাজ করে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যেদিকে দিবা, ওই যে আমরা ইলেকট্রিক ফিল্ড কী ছিল বলতো? প্রাবল্য কী ছিল? প্রাবল্য ছিল তড়িৎ ক্ষেত্রে ধনাত্মক চার্জ যেদিকে বল অনুভব করে সেটা ছিল প্রাবল্যের দিকে, এবং 1 কুলম্ব ধনাত্মক চার্জ যে পরিমাণ বল অনুভব করে সেটা ছিল প্রাবল্যের মান। তো দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু আমরা তোমাদের কিন্তু এর আগে আমি অনেকবার শেখাইছি, এগুলো সব শেখানো আছে, যে আমি যদি এখানে ই তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করি, এটা যদি পজিটিভ চার্জ হয় তাহলে এই দিকেই বল অনুভব করে, প্রাবল্যের দিকে ধনাত্মক চার্জ বল অনুভব করে, কিন্তু ঋণাত্মক চার্জ কিন্তু প্রাবল্যের বিপরীত অনুভব করে। তাহলে হাই ভোল্টেজ, এটা লো ভোল্টেজ, তার মানে প্রাবল্য ক্রিয়া করতেছে এই দিকে, সরি এটা হাই ভোল্টেজ, এটা লো ভোল্টেজ, তার মানে প্রাবল্য ক্রিয়া করছে এই দিকে। প্রাবল্য যদি এই দিকে ক্রিয়া করে তাহলে ইলেকট্রন বল অনুভব করে এই দিকে, ফলে ইলেকট্রন এই দিকে গতিশীল হচ্ছে। তো বল অনুভব করলে ইলেকট্রন ত্বরণ প্রাপ্ত হওয়ার কথা, কিন্তু সংঘর্ষের কারণে সে ত্বরণ প্রাপ্ত হতে পারে না, ইলেকট্রন সমবেগে চলে। তাই ড্রিফট ভেলোসিটি ইলেকট্রনের এক প্রকার সমবেগ নিয়ে আমরা কাউন্ট করতেছি। আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর সকলে পেয়ে গেছো। তাহলে আমরা এখান থেকে আই ইকাল টু যেটা পেয়ে গেলাম তোমাদের, আই মানে আমি, ওই তো আই ভেরি কোস্ট একজন বলিছে, খুব ভালো লাগছে, আই ভিডি এ এনই, মনে রাখার সহজ উপায়। তো এখান থেকে আমরা ভিডি ইকাল টু আই বাই এ এনই। তো অঙ্ক পারার ক্ষেত্রে প্রথম শর্ত আমরা এই ইয়েগুলো জানবো। আই কি? পরিবাহীর তড়িৎ প্রবাহ। যারা কিছু বুঝনি তারা এই লাস্টের লাইন বুঝলেই হবে। এ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর এনটা হচ্ছে, সরি এখানে বড় হাতের এন ছিল, এনটা ছিল হচ্ছে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, এটা ভুল করা যাবে না, একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা। আর ইটা হচ্ছে 1.6 × 10⁻⁹
কুলম। আশা করি তোমাদের এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। এবার তোমাদেরকে একটা ছোট্ট জিনিস শেখাবো, তার নাম হচ্ছে প্রবাহ ঘনত্ব দিয়ে তোমার এক দুটো অঙ্ক শেখাবো। সবাই একটু আমাকে হেল্প করবে আজকে। প্রবাহ ঘনত্ব বা তোমরা এর আগে চার্জ ঘনত্ব পড়ছো, এটা প্রবাহ ঘনত্ব, ইলেকট্রিক কারেন্ট ডেনসিটি, কারেন্ট ডেনসিটি। তো তোমাদের কিন্তু আমি আগেই বলেছি একটা কথা, আমি জানি না তোমরা আমার কথাগুলো আদৌ মনে রাখো কিনা। তোমাদেরকে একটা কথা বলছিলাম যে আমি যতদিন পর্যন্ত স্থির তড়িৎ, চলতড়িৎ, চুম্বক মানে পঞ্চম অধ্যায় পর্যন্ত পড়াবো, তোমরা একটা তথ্য মনে রেখো, আমি যদি ঘনত্ব বলি, একমাত্র ভর ঘনত্ব বাদে যে কোনো ঘনত্ব বললে, সে চার্জ ঘনত্ব এই অথবা ফ্লাক্স ঘনত্ব যাই বলি না কেন, তাহলে বুঝবে ক্ষেত্রফল দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখন একইভাবে দেখো প্রবাহ ঘনত্ব, এটাকে যে দ্বারা প্রকাশ করা হয়, তো যে ইকালটো আমরা লিখতে পারবো I/A। যে ইকালটো I/A, তোমরা খুবই অবাক হবে, কারেন্ট স্কেলার রাশি, প্রবাহ স্কেলার রাশি, কিন্তু প্রবাহ ঘনত্ব এটা এমসিকিউতে আসে মাঝে মাঝে, প্রবাহ ঘনত্ব ভেক্টর রাশি। বিকজ এই যে এ দেখতে পাচ্ছ, এটা আসলে ভেক্টর, বা আমরা যদি এইভাবে লিখি ক্ষুদ্র করে DI=DA এটা লেখা যায়। যেহেতু তল ভেক্টর, তলের ক্ষুদ্র অংশ ভেক্টর, তাই যেটাও একটা ভেক্টর। কারণ দুইটা স্কেলার রাশি থেকে কখনো ভেক্টর রাশি পাওয়া যায় না, কিন্তু দুইটা, একটা স্কেলার একটা ভেক্টর ভাগ আকারে থাকলে আমরা যে পাই। তাহলে জে এর দিকটা কোন দিকে, জে এর দিকটা ডি এর দিকে, এ ডি এ যেদিকে কাজ করে, তল ভেক্টর যেদিকে কাজ করে, তল ভেক্টর কোন দিকে কাজ করে, এই যে এটা যদি তল হয় তাহলে তল ভেক্টর তলের সাথে লম্বভাবে কাজ করে, তাহলে তলের সাথে লম্ব হবে, তাহলে এই যে এটাই হবে প্রবাহ, এটা তল, এটা তল ভেক্টর, এটা যদি তল হয় তাহলে এটা হচ্ছে এ দিয়ে এই ক্ষুদ্র অংশের উপর, তাহলে এটাই হিসাবে কাজ করবে জে। তাহলে ডি এর দিক যেদিকে, জে এর দিক সেদিকে। আমি সংখ্যাটা আরেকবার বলছি, আমি জানি না তোমরা এগুলো একদম ইজি কথাবার্তা তোমরা নিতে পারতেছো কিনা সরাসরি আমি বুঝতে পারতেছি না। আরেকবার বলছি যে ঘনত্ব বললে ক্ষেত্রফল দ্বারা ভাগ করতে হবে। সংজ্ঞাটা দিচ্ছি, পরিবাহীর একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকে প্রবাহ ঘনত্ব বলে। প্রবাহ ঘনত্ব ভেক্টর রাশি, প্রবাহ ঘনত্বের দিক তলের সাথে লম্ব বরাবর, যে সারফেসের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে সেই সারফেসের সাথে লম্বভাবে। যেমন এই যে এই সারফেসের মধ্যে দিয়ে চার্জ ফ্লো করছে, কারেন্ট ফ্লো করছে, এর সাথে লম্ব হবে, এটাই প্রবাহ ঘনত্ব বলে। তোমরা এটা মনে রেখো, এটাই সূত্র, G=IA। তাহলে আমরা দেখো G=IA, আই মানে কিন্তু তোমাদেরকে কেবলই শেখালাম ভ্যানি, তাহলে এ কেটে গেলে J=VDNE, শেষ। এটাই আমাদের সূত্র। ফাইনালি J= আমরা লিখতে পারবো I/A অথবা VDNE। একক কি হবে এটা বাদ দাও, এটা মুখস্থ রাখো। একক হবে I এর একক অ্যাম্পিয়ার, ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার, অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। আশা করি তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। আবারও বলছি, পরিবাহীর একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো করে, কোনো তারের একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, পরিবাহীর একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকে প্রবাহ ঘনত্ব বলে। তো এটাই ক্যালকুলেট দেখো। ওকে, এবার একটু কমেন্ট করো এটা বুঝিছো কিনা। শেষ করে দেবো ভাই, শেষ করে দেবো। এটা বুঝিছো কিনা একটু দেখো, একটু হেল্প করো ভাই, তোমরা একটু হেল্প করো। কোনো সমস্যা দেখতে অসুবিধা হচ্ছে? শেষ হয়ে গেছে ভাই, আর থিওরি নাই, আর থিওরি নাই। কথা বলো, কথা বলো, সবাই বুঝলে বলো, আমি অঙ্ক করাবো দুটা। ঠিক আছে, থ্যাংক ইউ মাসুমা, সিরাজুল, সুমন, তিলোত্তমা, শ্রেয়া, আফসারি, দাদা বাম পাশে লেখেন ওকে, থ্যাংক ইউ।
ওকে সাদিয়া ইয়ানি থ্যাংক ইউ জগদীশ প্রসঞ্জিৎ ওকে ওকে ঠিক আছে ধন্যবাদ আর কি ধন্যবাদ। চলেন ছোট ছোট দুইটা অঙ্ক করাবো, ছোট ছোট দুইটা অঙ্ক করেন। প্রবলেম 1 খুব দ্রুত দেখেন, একটি তারের মধ্য দিয়ে 5 মোল ইলেকট্রন 5 মিনিটে প্রবাহিত হয়। ইলেকট্রনের বেগ 2 গুণন 10⁻6 মিটার পার সেকেন্ড এবং উক্ত তারের ভর 100 গ্রাম এবং ঘনত্ব 19.3 10⁻³ কেজি পার ঘনমিটার হলে তারে মোট মুক্ত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, খুব ইন্টারেস্টিং। একটা লক্ষ্য করে দেখো, একটা তারের মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো করছে, তার মানে ধরেই নাও ইলেকট্রন ফ্লো করছে মানে চার্জ ফ্লো করছে, তাহলে কারেন্ট পাচ্ছে। তারপর বলছে ইলেকট্রনের বেগ এত, তারের ভর দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, তারের মোট ইলেকট্রন সংখ্যা, মোট মুক্ত ইলেকট্রন, নট একক আয়তনে, বলছে মোট ইলেকট্রন সংখ্যা। ফিল করো, আগে আমরা শোনো এইসব অঙ্ক পারার সহজ উপায় পিছন থেকে আসো। আমাকে মোট ইলেকট্রন জানতে গেলে এটা মানে কিন্তু আমরা একটু আগে পড়ে আসলাম এনভি, হোয়াট ইজ এন হচ্ছে একক আয়তন ইলেকট্রন। ওকে যদি আমরা মোট আয়তন দ্বারা গুণ করি, আয়তন তো বের করতে পারবো, তারে ভর দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, তাহলে তারের আয়তন বের করা যাবে। তাহলে আয়তন যদি জানি, আমি যদি এন জানি তাহলে এন পাবো। এন মানে আই মানে ভ্যানি, তাহলে দেখো যদি ভিডি এ ই দেওয়া থাকে, ও আরেকটা তথ্য এখানে মিস্টেক হয়েছে, ওই এটা দেওয়া আছে 10⁻6 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, এই তথ্যটা একটি। তারপর এ দেওয়া আছে, ই দেওয়া আছে, ভি দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে এন পেয়ে যাব। কিন্তু সমস্যা হচ্ছে আই ডিরেক্ট দিয়ে নেয়, কিন্তু দেখো কতটা ইলেকট্রন গেছে সেটা বলে দিছে। তাহলে যেহেতু ইলেকট্রন জানি, ইলেকট্রনের একটা ইলেকট্রন কয়টা চার্জ নিয়ে যায় সেটা জানি, সময় জানি, তাহলে পেয়ে যাবো। অঙ্কটা ফিল করো আরেকবার প্রথম থেকে, একটা অঙ্ক শিখলেই সব হয়ে যাবে। ভাই আমার দরকার মোট ইলেকট্রন তারের মধ্যে, তাহলে জানা লাগবে তারের একক আয়তনে কয়টা ইলেকট্রন থাকে, এক আয়ত মানে 1 ঘনমিটারে, তাহলে আমি তারের যদি মোট ঘনমিটার জানি, মোট আয়তন জানি, তাহলে পেয়ে যাবো। আবার একক আয়তন ইলেকট্রন আমরা এখান থেকে বের করতে হবে, এটা বের করতে গেলে আমার লাগবে এ দেওয়া আছে, ই দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, কিন্তু আই দেওয়া নেই। আই মানে কিউ বাই টি, চার্জ বাই সময়, সময় দেওয়া আছে কয় মিনিটে এতটা ইলেকট্রন যায় 5 মিনিটে, কয় মোল ইলেকট্রন যায় 5 মোল, 1 মোলে কয়টা ইলেকট্রন থাকে এটা আমরা জানি। আবার ইলেকট্রনের সংখ্যা জানলে ওকে একটা ইলেকট্রনের চার্জ দ্বারা গুণ করলে টোটাল চার্জ পাবো। এবার চলো অঙ্ক করি, তাহলে ফিল করতে পারবে ধীরে ধীরে। তাহলে প্রথমে আমাদের দরকার আই বের করা, আই ইকাল টু কিউ বাই টি, কিউ মানে মোট চার্জ। তো মোট চার্জ জানতে গেলে বলাই আছে মোল, তোমরা জানো মোট চার্জ বের করতে হলে মোট ইলেকট্রনের সংখ্যা জানা লাগবে। এটা মানে কিউ মানে, আবার তোমার শিখাইছি এনই, এনই বাই টি। তো তোমরা দেখো এন কতটা ইলেকট্রন আছে, এখানে আমার কয় মোল বলছে 5 মোল, তাহলে 1 মোলে ইলেকট্রন থাকে 6.023 গুণন 10⁻³
23টি। তাহলে এটা 5 মোলের ইলেকট্রন পেলে, 5 গুণন এটা করলে 5 মোলের ইলেকট্রন পেলে। আবার একটা ইলেকট্রন কতটুকু চার্জ রাখে? 1.6 গুণন 10 ইনভার্স 19। আমি একটা উদাহরণ বলি। আমি বললাম একটা প্যাকেটে, ভালো করে বুঝো, একটা প্যাকেটে 10টা চকলেট আছে, তাহলে 5টা প্যাকেটে কয়টা চকলেট থাকে? 5 10 50। তাহলে 1 মোলে এতটা ইলেকট্রন আছে, তাহলে 5 মোলে এতটা ইলেকট্রন আছে। আবার একটা ইলেকট্রনের চার্জ এত, তাহলে মোট চার্জ এত। তাহলে একে 5 মিনিট, 5 গুণন 60, আমি জানি না কত আসবে, এটা করলে কিছু একটা অ্যাম্পিয়ার আসবে। এবার দেখো I = VD A NE, তাহলে এখান থেকে দেখো N = I/VD। এই আয়ের মান তো পেয়েই গেলে বক্সে থেকে, এখান থেকে VD দেওয়া আছে 2 গুণন 10 ইনভার্স 6, এ দেওয়া আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 10 ইনভার্স 6, তারপর ই দেওয়া আছে ইলেকট্রনের চার্জ 1.6 গুণন 10 ইনভার্স 19, সব দেওয়া আছে। এটা করলে আমরা ইলেকট্রনের সংখ্যা পাব, কিন্তু এটা পাবো একক আয়তনে, এতটি পার ঘনমিটার। একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা পেলে, তাহলে মোট ইলেকট্রনের সংখ্যা, এটাকে টোটাল এনটি নাম দিলাম, টোটাল ইলেকট্রন। তাহলে টোটাল ইলেকট্রন পাইতে হলে আয়তনে এন এর সাথে ভি গুণ করে দিলাম। আবার এন, তোমরা আয়তন মানে সবাই জানো, বস্তুর ঘনত্ব মানে ভর বাই আয়তন, তাহলে আয়তন মানে ভর বাই ঘনত্ব। এখন দেখো তোমরা একটু সবাই লক্ষ্য করে দেখো, ভর তো দিয়েই আছে 100 গ্রাম, এন তো পাই গেলে, ভর দিয়ে আছে 100 গ্রাম, ইলেকট্রনের ইয়েও দিয়ে আছে 19.3 গুণন 10⁻³ এত করলে এতটি। দেখো আমি না হলে আবার বোঝাবো, ভাই কষ্ট লিও না, না হলে আবার বোঝাবো, না হলে আবার বোঝাবো। দেখো অঙ্কটা দেখো, দেখো ছেড়ে দেবো ভাই, ছেড়ে দেবো, তোমরা একটু কষ্ট করো, আসলে ওই থিওরি পড়াইতে তার সময় লেগে গেছে। ওকে, সো ফার্স্ট একটু বলো 1.6 = 10 ইনভার্স 19। ভাই আমি এখানে আরেকবার বলতেছি, ভাই অঙ্কটা বুঝতে হবে। দেখো আমি কিভাবে বুঝাবো এছাড়া, তোমরা একটা জিনিস দেখো, আমার তো বলছে একটা পরিবাহী দিয়ে আছে, এই যে একটা চিত্র দেখো, এই যে পরিবাহী দিয়ে আছে, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, ইলেকট্রন কত বেগে যাচ্ছে সেটা দিয়ে আছে, এই পরিবাহীর ভর দিয়ে আছে, এই পরিবাহীর ঘনত্ব দিয়ে আছে। তাহলে ভর ঘনত্ব থেকে পরিবাহীর আয়তন বের করা যাবে। আয়তন, পরিবাহীর আয়তন যদি জানি, তাহলে একক আয়তনে কয়টা ইলেকট্রন সেটা জানলে এন দ্বারা গুণ করলে টোটাল ইলেকট্রন পাওয়া যাবে, এনটি। এখন এই এন বের করতে গেলে আমার আই লাগবে, আই বের করতে গেলে আমার কিউ জানা লিখবে আর টি জানা লিখবে। তো ওইটা দেখো বলেই দিছে যে I = Q/T, তো কিউ মানে চার্জ, তো কত চার্জ ফ্লো করে? 5 মোল চার্জ ফ্লো করে। তাহলে 5 মোল মানে এত টি ইলেকট্রন গুণন এত চার্জ, টোটাল চার্জ। একে কয় মিনিটে? 5 মিনিটে 5 দ্বারা ভাগ করে দিয়েছি, দিয়ে কারেন্ট পেয়েছি, কারেন্ট পাওয়ার পর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ভাগটাগ করে এন পেয়েছি, গুণ করে এটা পেয়েছি। বলো বুঝলে একটু কমেন্ট করো। ওকে, বুঝলে কমেন্ট করো। আরেকটা অঙ্ক করাবো, আরেকটা অঙ্ক দেখো, এটা হচ্ছে কুয়েটে আসছিল এই অঙ্কটা, এখন যেটা করতেছি এটা কুয়েটে আসা একটা ম্যাথ, এটা কুয়েটে আসছে, কুয়েটের অঙ্কটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু দেখো, ভালো করে দেখো। 2 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি, এটা লাস্ট ম্যাথ, পরিবাহীর একক আয়তনে
আচ্ছা, এটা লাস্ট নেওয়ার পর আরেকটা করাতে হবে। একক আয়তনে ইলেকট্রন সংখ্যা 8 গুণন 10⁻20⁻60, একদম সহজ অঙ্ক। এর মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে কোশ্চেন নাম্বার 1, ইলেকট্রনের তারণ বেগ, 2 নাম্বার প্রবাহ ঘনত্ব। খুবই ইজি একটা অঙ্ক। আগে ডেটা ক্র্যাক করো ভাই। কি দেওয়া আছে বলো তো? এত ব্যাস, ব্যাস দিয়ে আছে, নট ব্যাসার্ধ, ডি দেওয়া আছে, ডায়ামিটার, একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, তার মানে ডিরেক্ট এন দেওয়া আছে, আই দেওয়া আছে, নো প্রবলেম। তারণ বেগ ভিডি ইকাল টু 1 নাম্বারের সলিউশন আই বাই এনএই, আই দিয়ে আছে 5 অ্যাম্পিয়ার, এন এর মান দিয়ে আছে 8 গুণন 10⁻26। সমস্যা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল না, এটা কোনো ব্যাপারই না। তোমরা সবাই জানো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে এ ইকাল টু পাই আর স্কয়ার। কারণ যে কোনো তারের প্রস্থচ্ছেদ, তারের প্রস্থ দেখতে, এই দেখো এটা যদি একটা তার হয়, এই তারের প্রস্থচ্ছেদ দেখতে বৃত্তাকার, পাই আর স্কয়ার। পায়ের মান 3.1416, আর এর মান 2 মিলিমিটার ব্যাস, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 1 গুণন 10⁻³ উপর স্কয়ার করলে কিছু একটা আসবে, এত মিটার স্কয়ার। তো এটা যদি এখানে বসাও, এর মান সবাই জানি 1.6 গুণন 10⁻19, এর মান বসালে এত মিটার পার সেকেন্ড। 2 নাম্বার জে চাইছে। তোমরা জানো জে মানে আই বাই এ, এটা মানে কিন্তু জে, ওটা মানে তোমাদেরকে শিখাইছিলাম ভিডিএনই, জে মানে শিখাইছিলাম। ভিডি মানে হচ্ছে ড্রিপ ভেলোসিটি, এখানে আগে পেয়ে গেছো ভিডি, এন এর মান দিয়েই আছে, ই এর মান দিয়ে আছে, এত অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। এন এর মান দেখে নাও কত, এই যে 10, ই এর মান তো মুখস্থ। দেখো অঙ্কটা বুঝলে কিনা দেখো, আরেকটা অঙ্ক করাবো তাহলে শেষ ভাই। আরেকটা অঙ্ক, না কিছু মনে করো, তোমরা আর ট্রিস করো না ভাই, তোমার জন্যই তো এত কাজ করি। আরে ভাই তোর জন্য এত ইয়ে করি, তোরা যদি এরকম করিস, তোরাই যদি ভালোবাসা না দিস তাহলে তো মরে যাওয়া উচিত ভাই। কি করবো বল? কষ্ট, দুঃখ, যন্ত্রণা, অসুস্থতা সব নিয়ে তোদের জন্য কাজ করি। কোথায় তোরা সমর্থন দিবি, তোদের ভালোবাসা আরো উৎফুল্ল হব, আর উল্টা তোরাই যদি সমালোচনা করিস তাহলে আর কি করব? শেষ মানে শেষ নয়, শেষ করে দিলে কার লাভ হবে রে ভাই? বিবেকের কাছে তো পারি না, সবসময় তো মনে হয় ফাঁকি দিয়ে পড়াবো, সে তো কখনো পারি না আর কি, মনে ভাবি কিন্তু অন্তরে তো পারি না। ওকে ভাই, বুঝোনি যারা তারা কমেন্ট করো, কারা বুঝো নাই, লজ্জা করার কোনো কিছু নেই। লাস্ট ম্যাথ, ছোট্ট ম্যাথ, একটা ছোট ম্যাথ, বেশি সময় লাগবে না, এই টপিকের উপরে লাস্ট ম্যাথ। এটা রুয়েটে আসা ম্যাথ, সরি রুয়েট বলছি, এটা বুয়েটে আসা ম্যাথ। বুয়েটে 2001 সালে আসতে এই অঙ্ক, আমার তোমাদের জন্মের সময় আসতে এই অঙ্ক। খুবই পপুলার একটা ম্যাথ। আচ্ছা আমি চিত্র দিয়ে দিচ্ছি, আমি বেশি লিখতেছি না। বলছে একটা পরিবাহীর মধ্যে 6 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে শর্টকাটে। তোমার আরো তথ্য দেয়া আছে ওই, আচ্ছা আমি লিখতেছি, একটু এটা লিখে দিচ্ছি। একটি কপার তারের মধ্য দিয়ে 6 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে।
আমি কি একটু ঘুরাই দিব অঙ্কটা? ঘুরাই দিলেই মনে হয় ভালো হয় জনগণের জন্য। একটি কপারের তারের মধ্যে দিয়ে 10 মোল ইলেকট্রন 2 মিনিটে প্রবাহিত হয়। ওকে, তারপর যেটা বলছে কপারের আণবিক ভর, পারমাণবিক ভর ভর 63.5 এবং ঘনত্ব এটা দিয়ে আছে হচ্ছে 8.94 গুণন 10⁻³ কেজি পার ঘনমিটার। ওকে, ইলেকট্রনের তারণ বেগ ⁻10⁻⁶ মিটার পার সেকেন্ড হলে খুব ভালো করে দেখার চেষ্টা করো। কপারে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা ঠিক আছে, একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। খুবই ইজি একটা অঙ্ক, ভেরি ইজিয়েস্ট একটা অঙ্ক। প্রথম কথা, একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা বের করতে হলে n = I/, তোমরা এটা সবাই জানো, AVDE। ওই একবারে লিখে দিলাম, মানে আমরা তো শিখছি VD = I/NE, তো এখান থেকে n = I/VDA। কারণ এখান থেকে একটু দেখো VD দেওয়া আছে, এটা তো জানি,